দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেই বক্তব্যের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং যেরকমটা জানা যাচ্ছে যে তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্ম অবমাননা এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। একজন ক্ষমতাসীন দলের মন্ত্রী যিনি ভেবেছিলেন ক্ষমতার ছত্রছায়ায় যা ইচ্ছা বলা যায়, যে কোনো সম্প্রদায়কে অপমান করা যায়, সংবিধানকে পায়ে দলা যায়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হলো। এই যে দিলীপ ঘোষের এগেইনস্টে একের পর এক স্ক্যাম আছে এখন পর্যন্ত। দেশটা খণ্ডিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই ভারতবর্ষটা খণ্ডিত হয়ে যাবে। তার জন্য কেবলমাত্র এই উগ্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী বিজেপি সরকার দায়ী থাকবে। ভাবতে পারেন একজন মন্ত্রী যিনি সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও, এবং এবার তার পরিণতি হলো জেলের করাত। কি হয়েছিল সেদিন? কেন গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল? কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিল? আজকের এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে এই ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। বিজেপি নেতা এবং রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করল। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান। এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি বলে? এটা পরিষ্কারভাবে বলে প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা আছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী যিনি এই সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, তিনি এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। দিলীপ ঘোষের এই উক্তি প্রকাশে আসার পর পশ্চিমবঙ্গে যা হলো সেটাকে রাজনৈতিক ভূমিকম্প বললেও কম বলা হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠল, লক্ষ লক্ষ মানুষ ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সব ধর্মের সচেতন নাগরিক একযোগে প্রতিবাদে সামিল হলেন। কারণ তারা বুঝলেন, আজ যদি একটা সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হয়, কাল অন্য সম্প্রদায়ের পালা আসবে। রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ। আইনজীবীরা হুঁশিয়ারি দিলেন, আমরা এই মামলা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বললেন, এই ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করেছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান। একজন প্রবীণ আইনজীবী বললেন, দিলীপ ঘোষ কোন হরিদাস পাল যে তিনি সিদ্ধান্ত নেবেন কোন নাগরিক কোথায় থাকবে? এই দেশ কি তার পৈতৃক সম্পত্তি? আরেকজন বললেন, উনি মন্ত্রী হয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়ে সেই সংবিধানটা ভালো করে একবার পড়ে আসতে বলুন। দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললে পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রেড রোড ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করলো। বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না। অনেক মানুষ এটাকে মেনেও নিলেন, কিন্তু ঠিক তারপরে কি হলো? সেই একই রেড রোড 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে রাখা হলো যোগ দিবস পালনের জন্য। এটাকে আপনি কি বলবেন? এটা নিরপেক্ষতা? এটা সুশাসন? না, এটা হচ্ছে নির্লজ্জ দ্বিচারিতা। একটা ধর্মের জন্য একদিনের জন্য রাস্তা দেওয়া যাবে না, কিন্তু আরেকটা কার্যক্রমের জন্য 7 দিন ধরে পুরো রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে? এটা কোন ন্যায় বিচার? সচেতন নাগরিকরা প্রশ্ন তুললেন, যদি স্বাস্থ্যের জন্য যোগ করতে হয় তাহলে ময়দানের মতো বিশাল খোলা জায়গা থাকতে রেড রোড বন্ধ করার কি দরকার? ময়দানে সবুজের মাঝে খোলা বাতাসে সবাইকে নিয়ে করলে তো আরো ভালো হতো। কিন্তু না, কারণ উদ্দেশ্য স্বাস্থ্য নয়, উদ্দেশ্য হলো আধিপত্য প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের কোণঠাসা করা। শুধু ধর্মীয় বিভাজন নয়, বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও দেখুন একবার। ক্ষমতায় আসার আগেই বলেছিল রান্নার গ্যাসের দাম 450 টাকা করা হবে, আজ সেই গ্যাসের দাম আকাশ ছোঁয়া। বলেছিল জ্বালানি তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা হবে। পেট্রোল ডিজেলের দাম আজ কোথায় সেটা আপনারা নিজেরাই জানেন। বলেছিল হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবো, আজ তারাই বুলডোজার চালাচ্ছে গরিব মানুষের ঘরের উপর দিয়ে।
আয়ুষ্মান ভারত কার্ডের নামে হাজার রকমের শর্ত, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে এত জটিলতা যে সাধারণ মানুষ হাল ছেড়ে দিয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি, এই একটা শব্দের আড়ালে লক্ষ লক্ষ গরিব পরিবারের নাম কেটে দেওয়া হচ্ছে সরকারি সুবিধা তালিকা থেকে। একটা ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই সংখ্যাটা একবার কল্পনা করুন, 27 লক্ষ মানে একটা ছোট দেশের জনসংখ্যার সমান মানুষ একটা ব্লক থেকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। দুর্নীতির কথা বলে ক্ষমতা এসেছে, অথচ নিজেরাই দুর্নীতিগ্রস্তদের কোলে বসে আছে। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকার সেচ কেলেঙ্কারির অভিযোগ ছিল, স্বয়ং প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই অজিত পাওয়ারকেই 48 ঘন্টার মধ্যে এনটিএর শরিক হিসেবে বুকে টেনে নেওয়া হলো। এটাকে দ্বিচারিতা বললেও কম বলা হয়। একটা হাস্যকর কিন্তু দুঃখজনক তথ্য জানিয়ে রাখি, দিলীপ ঘোষের সামাজিক মাধ্যমের পোস্টগুলো যদি আপনি দেখেন, দেখবেন সিকিমের বানান ভুল, নিটের বানান ভুল, এবং এই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, যিনি নিজেই সঠিক বানান লিখতে পারেন না। তিনি কোটি কোটি ছাত্রছাত্রীর শিক্ষা ব্যবস্থার দায়িত্বে। এই চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? এবং এই একই ব্যক্তি কিছুদিন আগে বলেছিলেন, গোমূত্র আর গোবরের প্রলেপ দিলে করোনা সেরে যায়। একটা মহামারীর সময় যখন মানুষ মরছে, তখন এই ধরনের অবৈজ্ঞানিক বিপজ্জনক কথা বলা, এটা কি দায়িত্বশীল নেতৃত্ব? এবার আসি সেই মুহূর্তটাই যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। ধর্ম অবমাননা এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। এফআইআর হলো, মামলা করালো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত, এবং আদালত যা সিদ্ধান্ত দিলেন সেটা ছিল ঐতিহাসিক। ম্যাজিস্ট্রেট আদালত দিলীপ ঘোষকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। হ্যাঁ দর্শক, একজন ক্ষমতাসীন দলের মন্ত্রী, যিনি ভেবেছিলেন ক্ষমতার ছত্রছায়ায় যা ইচ্ছা বলা যায়, যে কোনো সম্প্রদায়কে অপমান করা যায়, সংবিধানকে পায়ে দলা যায়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হলো এবং কারাগারের পথ দেখতে হলো। এই রায় প্রমাণ করলো ভারতের বিচারের ব্যবস্থা এখনো জীবিত। ক্ষমতা যত বড়ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দর্শক, একটু গভীরে ভাবুন, এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা সুপরিকল্পিত প্যাটার্নের অংশ? বিহারে আঞ্চলিক দলকে ব্যবহার করে ঢোকা হলো, তারপর সেই দলকে ভেঙে টুকরো করে দেওয়া হলো। মহারাষ্ট্রে একই খেলা, শিবসেনা ভাঙলো, এনসিপি ভাঙলো, পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের টেনে আনা হচ্ছে বিজেপিতে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তারাই এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে বিজেপির ছাতার নিচে এসে। আপনার কি মনে হয়, দিলীপ ঘোষের শাস্তি কি যথেষ্ট, নাকি আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? এই যে দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষের এগেনস্টে একের পর এক স্ক্যাম আছে এখন পর্যন্ত। তিনি 3 বার দাঁড়িয়েছেন, বোলপুর বিধানসভা থেকে 3 বার দাঁড়িয়েছেন। একবার 13,000 ভোট পেয়েছিলেন, একবার 6,000 সামথিং ভোট পেয়েছিলেন, আর এই প্রথম এই ভোট পেয়েছেন, আপনারা সবাই জানেন। সেটা ওনার কোনো কৃতিত্ব নয়। 250 বছরে ইংরেজরা কখনো, মানে সাদা ইংরেজরা কখনো ভারতবর্ষে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করতে পারেনি, ভাঙতে পারেনি। 250 বছর চেষ্টা করার পরে ভারত ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আর এই বিজেপি নামক উগ্রপন্থী দলটা এত থার্ড ক্লাস, জঘন্য, নোংরা, মানে এতটাই থার্ড ক্লাস যে শব্দটা মুখ দিয়েও নেওয়া যায় না। এই বিজেপি নামক দলটা মাত্র 12 বছরে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে সাম্প্রদায়িক ঐক্যটা, সেটা ভেঙে নষ্ট করে দিয়েছে। আর দেশটা খণ্ডিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ভারতবর্ষটা খণ্ডিত হয়ে যাবে। তার জন্য কেবল মাত্র এই উগ্র হিন্দুত্ববাদী, ব্রাহ্মণবাদী বিজেপি সরকার দায়ী থাকবে, আর অন্য কেউ না।